শুভ সকাল। এই সময় আমি ঢাকার সেগুনবাগিচা এলাকায়, আমার পেছনে সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে দেখতে পাচ্ছেন একজন মানুষ জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করছেন। তিনি খালি গায়ে না থাকলে আর ভালো লাগতো। যাই হোক, আজকে আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমটা খুব স্বস্তির বিষয় যে ইতিমধ্যে ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্রের যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছিল, 13 দিনের সেই পরিস্থিতির অবসান হয়েছে। 3 দেশ সহমত পোষণ করেছে যুদ্ধবিরতির। সারা পৃথিবীর মানুষ স্বস্তি বোধ করেছে। কিন্তু এই যুদ্ধবিরতি যে ধরনের কথা এর পেছনে বলা হচ্ছে, সেটা কতটা টেকসই হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আরেকটি বিষয় আছে এখানে, যে যারা এর পক্ষ, তাদের ক্ষয়ক্ষতি এবং তাদের উপরে হামলার যে প্রেক্ষাপট, এর কোনোটাই একটার সাথে আরেকটা মেলে না এবং একজনের ব্যাখ্যার সাথে আরেকজনের ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই। সঙ্গত কারণেই এই যুদ্ধবিরতি চুক্তি তথা পরস্পরের উপরে হামলার যে বিষয়টি, এটা দীর্ঘস্থায়ী হবে, এটা আমার তথা যারা সমর পরিস্থিতি বিশেষজ্ঞ তাদের ধারণা। যাই হোক, তারপরেও আমরা প্রত্যাশা করতে চাই যে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হোক। এ প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে আমি আমাদের দেশের প্রসঙ্গ আসতে চাই। শুরুতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে লালমনিরহাটে নরসুন্দর বিষ্ণুচন্দ্র শীল এবং তার বাবা অশীতপর বৃদ্ধ পরেশচন্দ্র শীলকে নিয়ে নবীজি এবং তার পরিবারের অবমাননার অভিযোগ এনে যে হেনস্থা করা হয়েছে এবং তাদের আইনের জাতাকলে ফেলে একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং সারা দেশে এই ঘটনার জাস্টিফাই করবার জন্যে এক ধরনের প্রচারণা শুরু করা হয়েছে। এই বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই দেশের মানুষ অন্ততপক্ষে, আমি গত 23 তারিখে এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি যে এই দেশে বসবাসকারী যেসব ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, তারা আর যাই করুক, ইসলাম ধর্মের অবমাননা, তাদের প্রাণপুরুষদের, মহানবী হজরত মুহাম্মদ সহ যারা এই ধর্মের প্রফেট, তাদের সম্পর্কে আর যাই করুক, কটূক্তি করবার সাহস দেখাবে না। তারপরেও এরকম ঘটনা একের পর এক ঘটছে, কোনো সুরাহা হচ্ছে না। এই পরেশ বিষ্ণু শীলদের দিয়ে এই ঘটনা যে শেষ হবে, এটাও মনে করছি না। একদিকে যেমন এই বিষয়গুলোর বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং বিশেষ ট্রাইব্যুনালে এই বিষয়ের সঙ্গে যারা জড়িত তাদেরকে অভিযুক্ত করা দরকার, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা দরকার এবং মব সৃষ্টির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। সরকার মবের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেননি। এখনও পর্যন্ত মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে কাউকেই আইনে সম্পন্ন করা হয়নি। সে কারণে এ ধরনের একটি অপতৎপরতা আমরা আসলে লক্ষ্য করছি। বিষয়টির প্রতিকার এবং সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করছি। আজকের সকালে পিসি বার্তার পথের প্যাচালিতে আমি শেষ কথা বলতে চাই যে আগামী পরশুদিন 27 জুন এবং 28 জুন ঢাকা থেকে চট্টগ্রামে একটা লং মার্চ হবে জাতীয় সম্পদ রক্ষার দাবিতে। বনবন্দর
বিদেশিদের কাছে লিজ বা ইজারা না দেওয়ার দাবিতে এবং আরাকানে রোহিঙ্গাদের মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়া হচ্ছে এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এই সকল কিছু বিবেচনা করে বিশেষ করে চট্টগ্রামের নিউমোরিং যে কন্টেনার হ্যান্ডেলিংয়ের বিষয়টি বিদেশি দুবাই ভিত্তিক একটি সংস্থাকে ইজারা দেওয়ার কথা ভাবছেন সরকার। এটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে, আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমাদের দেশের বন্দর ব্যবস্থাপনাকে প্রধান উপদেষ্টা দেশের হাট বলেছেন। আমরাও বিশ্বাস করতে চাই, কিন্তু এই হাটটি বিদেশিদের কাছে ইজারা দেয়া কিন্তু কোনো অবস্থাতেই দেশের জন্য মঙ্গলকর হতেই পারে না। সে কারণে এই নিউমেরিং কন্টেনার যেটা চট্টগ্রাম বন্দরের সবথেকে বড় কন্টেনার টার্মিনাল এবং হ্যান্ডেলিংয়ের বিদেশে যাওয়া কিংবা বিদেশ থেকে আসা পণ্য ওঠানামার প্রায় বেশিরভাগ কাজ এই কন্টেনার টার্মিনাল দিয়েই হয়ে থাকে। সঙ্গত কারণেই এটা বিদেশিদের হাতে দেয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। মাথা ব্যথা সুবাদে মাথা কেটে ফেলা কোনো যুক্তি নয়, কিন্তু এখানে মাথা ব্যথারও প্রশ্নই নেই, কারণ 2007 সাল থেকে এটা উৎপাদনে যাওয়ার আজ পর্যন্ত একদিনের জন্য এটা লোকসানে থাকেনি, সবসময় লাভজনক। এবং এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার টার্মিনাল হ্যান্ডেলিংয়ের, তার থেকে প্রায় 33% কাজ বরাবরই কিন্তু এটা বেশি করে করা হচ্ছে। সে কারণে এই বন্দর বিদেশিদের হাতে দেয়া কোনো যুক্তিতেই ঢুপে টেকে না। এটা সম্পূর্ণরূপে কমিশনভোগীদের দৌরাত্ম্য। আমরা এটার প্রতিকার চাই। কোনো অবস্থাতেই চট্টগ্রাম বন্দর কেন, কোনো বন্দরই বিদেশিদের হাতে লিজ দেওয়া যাবে না। বিশেষ করে দুবাই ভিত্তিক যে কোম্পানির কাছে বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, সেটার সঙ্গে আমেরিকার একটি চুক্তি থাকার কারণে আমেরিকার সামরিক বেজ তৈরি হওয়ার ঝুঁকি আছে, এবং পাশাপাশি আরাকানের সঙ্গে যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেটাও আমাদের দেশের জন্য একটি সামরিক ঝুঁকি আনবে। এই উভয়বিধ বিষয়টিকে আটকে দেওয়ার জন্যে দেশপ্রেমিক মানুষ যারা জাতীয় সম্পদ রক্ষা করতে চান, তাদের বাম ঘরানার লেফট এবং লিবারেল দলগুলা আগামী 27 এবং 28 তারিখ ঢাকা থেকে চট্টগ্রাম একটি রোড মার্চের আয়োজন করেছে। সেই রোড মার্চে সবাইকে সমবেত হওয়ার জন্য এবং এই আন্দোলন সফল করবার জন্যে উদাত্ত আহ্বান রেখে আজকের কৃষি বার্তার আলাপচারিতা এখানে শেষ করছি। ধন্যবাদ।